অসম্ভবকে সম্ভব করা হলো না পেপ গার্দিওলার। ম্যানচেস্টার সিটির অসহায় আত্মসমর্পণ করলো ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে, এবং রিয়াল মাদ্রিদ পৌঁছে গেল রাউন্ড অফ 16-এ এবারের চ্যাম্পিয়ন্স লিগে। কিলিয়ান এমবাপ্পে 3, ম্যানচেস্টার সিটি 1, এটা বললেই মনে হয় সবচেয়ে ভালোভাবে স্কোর লাইনটা বোঝা যাবে। এমবাপ্পের হ্যাটট্রিক এবং সেখানে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে রিয়াল মাদ্রিদের সহজ জয়। ছাদবন্ধ সান্তিয়াগো বের্নাবেউতে এদিন ম্যানচেস্টার সিটির পালানোর কোনো জায়গা ছিল না কোথাও যাওয়ার। কোনো ফলাফল, কোনো সুযোগ, কোনো কিছুই কাজে আসে নাই কিলিয়ান এমবাপ্পের এই হ্যাটট্রিকের কারণে। বিএমভিআর এর বড় একটা অবদান ছিল এই ম্যাচে। শেষ পর্যন্ত একদম শেষ দিকে, শেষ বাঁশির আগে নিকো গঞ্জালেজের একটা গোলের পরও আসলে ম্যানচেস্টার সিটির বিদায়টা সেখানে নিশ্চিত হয়ে গেছে যে রাউন্ড অফ 16-এ নকআউট প্লে অফ থেকেই ম্যানচেস্টার সিটি বিদায় নিচ্ছে, রিয়াল মাদ্রিদ উঠে গেছে একটা এমফ্যাটিক পারফরমেন্স দিয়ে রাউন্ড অফ 16-এ। আপনি সান্তিয়াগো বের্নাবেউতে যখন রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির ম্যাচটা হবে তখন আপনি এর চাইতে বাড়তি কিছু আসলে এক্সপেক্ট করতে পারবেন না, কারণ আমরা জানি এই মৌসুমে ম্যানচেস্টার সিটির কি অবস্থা। পেপ গুয়ার্দিওলা দলের কি অবস্থা। পেপ গুয়ার্দিওলা ম্যাচ শুরু আগের প্রেস কনফারেন্সেও বলেছিলেন যে তার দলের পক্ষে 90 মিনিট সাস্টেইন করার মতো অবস্থা প্লেয়ারদের নেই। যখন ম্যাচটা শুরু হলো আমরা দেখলাম স্টার্টিং 11-এ এর্লিং হল্যান্ড নাই। তিনি নিউক্যাসলের সঙ্গে যেভাবে ইনজুর্ড হয়েছিলেন সেইটার কারণে তিনি 100% ছিলেন না বলেই পুরোপুরি শুরু করতে পারেনি এবং শেষ পর্যন্ত ম্যাচে বেঞ্চেই বসে থাকতে হয়েছে। কিন্তু আলটিমেটলি রিয়াল মাদ্রিদ কালকে যেই পারফরমেন্স বা স্টেটমেন্ট দেখিয়েছে সেখানে, এবং একদম ম্যাচের 3 মিনিটের মাথায় এমবাপ্পে যেভাবে গোল করেছেন সেখানেই ম্যানচেস্টার সিটির ভাগ্যটা নির্ধারণ হয়ে গেছে ওখানে। এবং সেই প্রথম গোলটা শুরুটা হয়েছিল রাউল অ্যাসেনসিও, তার একটা লং বল, সেই ছবিগুলো আমরা দেখছিলাম। সেখান থেকে আসলে কিলিয়ান এমবাপ্পে, জন স্টোনস এবং সেখানে হচ্ছে রুবেন দিয়াস, তিনি ছিলেন এই দুইজনের মাঝখান থেকে যে গোলটা করলেন সেখান থেকে আসলে রিয়াল মাদ্রিদের সেই অগ্রযাত্রা শুরু। এরপর জন স্টোনসও তো আলটিমেটলি ছিটকে গেলেন, মানে মরার উপর খাড়ার ঘাট যেটাকে বলে। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির উপর আসলে সেই ওই জন স্টোনসও যখন ছিটকে গেলেন তখন মনে হয় অনেকটা ইজি হয়ে গেছে। আপনি রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলটার কথা একটু চিন্তা করে দেখেন। ওই গোলটা আপনি কয়েকবার দেখলে বুঝতে পারবেন যে যখন বেলিংহাম বলটা পাস করলেন ভিনিসিউসের দিকে, ভিনিসিউস রদ্রিগো তারা একটা পজিশন চেঞ্জ করেছেন তার মাঝখানে, ওই মুভমেন্টের পরিবর্তনেই ম্যানচেস্টার সিটির ব্যাকলাইন যথেষ্ট পরিমাণ র্যাটলড হয়ে গেছে। এবং যখন এমবাপ্পের পায়ে বল এসছে রদ্রিগোর পাস থেকে, সেখানে এমবাপ্পেকে আটকানোর জন্য গুয়ার্দিওল চেষ্টা করলেন, পড়ে গেলেন। সেখানে খুসানোর প্রথম চেষ্টা করেছিলেন, তিনিও পড়ে গেলেন। পুরো জিনিসটা আসলে একটা রূপক অর্থের চিত্র বলে দেয় যে ম্যানচেস্টার সিটি কোনোভাবেই এই রিয়াল মাদ্রিদের ফ্রন্ট ফোর কিংবা পুরো দলটাকেই কেজড করতে পারবে না। এবং এই যে 6-7 জন মিলে রিয়াল মাদ্রিদকে কন্টেইন করার চেষ্টা করছিল সেটা মানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে এই ম্যানচেস্টার সিটি গত মৌসুমগুলোতে আমরা যেভাবে দেখেছি 4-0 গোলে রিয়াল মাদ্রিদকে হারানো হয়েছিল তাদের ঘরের মাঠে এতিহাদে। এরপর রিয়াল মাদ্রিদ পরের বছর আবার জিতেছে ম্যানচেস্টার সিটির সঙ্গে, সেটা কিন্তু কোনো রেজাল্ট আসেনি, পেনাল্টি শুট আউটের রেজাল্টটা এসছিল। এই বছর এতিহাদকে 2-3 গোলে হারানো হলো, আর এই সান্তিয়াগো বের্নাবেউতে 3-1 গোলের মানে পরিষ্কার জয়। আপনি বরং বলতে পারেন যে ম্যানচেস্টার সিটি এই রিয়াল মাদ্রিদকে তত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেনি। আপনার কাছে একসময় মনে হবে যে হয়তো রিয়াল মাদ্রিদের সঙ্গে উইগান অ্যাথলেটিক খেলছে, মানে কোনো বলের প্রিসিশন নাই, বলের পিছনে ছুটছে। এবং রিয়াল মাদ্রিদ যেই সমস্যাটা ছিল যে প্রথমার্ধে তারা ম্যাচ ডিকটেট করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, কালকে অন্তত 70 মিনিট পর্যন্ত যখন ম্যাচ কন্ট্রোল করার কিছু আর বাকি নেই তখন ম্যানচেস্টার সিটির অর্ধে বল ছিল। এবং আরেকটা স্ট্যাট পরিষ্কার করে বলে দেয় যে প্রথমার্ধ শেষে যখন স্ট্যাটটা দেখছিলাম তখন ম্যানচেস্টার সিটির XG ছিল 0.10 এবং গোলের শট অন টার্গেট 0। সেটাই পরিষ্কারভাবে বলে দিচ্ছে গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে কোনো সুযোগই দেয়নি আসলে। ইনফ্যাক্ট থার্ড গোলটাও যেটা আসলে হয়েছে সেকেন্ড হাফে সেটাও ছিল ভালভার্দের দারুণ একটা সাপ্লাই, সেখান থেকে কিলিয়ান এমবাপ্পের ফিনিশিং। ওভারঅল এই সিজনে রিয়াল মাদ্রিদের বিএমভিআর যাদের নিয়ে আসলে সবচেয়ে বেশি কথাটা হচ্ছে, ধরাই হচ্ছে যে সবচেয়ে ডেঞ্জারাস অ্যাটাকিং লাইন আপটা রিয়াল মাদ্রিদের রয়েছে। আসলেও তো তাই। রিয়াল মাদ্রিদের এখন পর্যন্ত এবারে চ্যাম্পিয়ন্স লিগে তাদের 26টা গোল হয়েছে, 21টা গোলের মধ্যেই কন্ট্রিবিউশন আছে বা 21টা গোলেই করেছেন এই 4 জন। সেখানে কিলিয়ান এমবাপ্পে গতকালের 3টা গোল অর্থাৎ গতকালের হ্যাটট্রিক সহ তিনি গোল করেছেন 7টা, ভিনিসিয়াস জুনিয়রেরও গোল রয়েছে 7টা, রড্রিগোর 4টা এবং অন্যদিকে সেই জায়গা হচ্ছে গিয়ে আপনার বেলিংহ্যামের গোল রয়েছে 3টা। ওভারঅল 21টা গোল এসেছে। এবং এই বিএমভিআর যে আসলে সবচেয়ে বড় খাতারনাক অন্য দলগুলোর জন্য সেটা কিন্তু কার্লো আনচেলত্তি ম্যাচ শেষে তিনিও সেটা বলছেন, যখন এমবাপ্পে, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র আর বেলিংহ্যামের মধ্যে বোঝাপড়াটা ভালো হয় সেটা দলের জন্য দারুণ ব্যাপার। তারা একসঙ্গে বিপজ্জনক। আজ রাতে আমরা দলগতভাবে পারফর্ম করেছি।
এক্স্যাক্টলি, এবং এই বিএমভিআর কে আসলে কিভাবে খেলানো হবে সেটা নিয়ে অনেকটা জল্পনা কল্পনা চলেছে। লা লিগাতে প্রথমে একটা সময় ক্লিক করছিল না সবকিছু মিলে, সেই ক্লিক করতে ফাইনালি সময়ে একদম পারফেক্ট টাইমে কিন্তু রিয়াল মাদ্রিদ অল গিয়ার্স ক্লিক করা শুরু করেছে। লা লিগাতে মাঝখানে তার টানা 3টা ম্যাচ তাদের ফেভারে আসেনি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে এই স্টেটমেন্ট উইনটা তাদেরকে পরবর্তী যেই মৌসুমের বাকি অংশটুকু বাকি রয়েছে সেটার জন্য একটা মসৃণ একটা রাস্তা দিবে। এবং আপনি একটু খেয়াল করে দেখেন, বারবারই কিন্তু যখন কিলিয়ান এমবাপের অফ ফর্ম যাচ্ছিল, সেই অফ ফর্মের সময় কে তাকে ডিফেন্ড করে গেছেন? কার্লো আনচেলত্তি। বারবার হচ্ছে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপে কি আসলে রিয়াল মাদ্রিদে খেলার জন্য পারফেক্ট যোগ্য কি না, কিংবা যেই কম্বিনেশনটা এর আগে ছিল, বেলিংহাম সর্বশেষ সংযোজন ছিলেন, রদ্রিগো, বেলিংহাম এবং ভিনিসিয়াসের পর আসলে এমবাপেকে প্রয়োজন কি না, সেটা এমবাপে স্লোলি আপনাকে ফলাফলটা দিচ্ছেন। এবং যেই এমবাপেকে এখন দেখা যাচ্ছে, এই এমবাপে 2022 ওয়ার্ল্ড কাপে সেই খতরনাক এমবাপে ছিলেন, এবং গতকালকে এমবাপে যে হ্যাটট্রিকটা করেছেন তার গোল ট্যালিটা চলে গেছে 27-এ। এই গোলের ট্যালিতে কিলিয়ান এমবাপে এই মৌসুমে 27টা গোল করেছেন, অ্যাসিস্ট আছে 3টা। এবং চ্যাম্পিয়ন্স লিগে কিলিয়ান এমবাপে যে এরকম একটা ম্যাচে হ্যাটট্রিক করলেন, হ্যাটট্রিকের কায়দাটা আপনি দেখেন। প্রথম গোলে রুবেন 2 সেন্টার ব্যাককে বিট করে তিনি হচ্ছে একদম ডিং করে এডারসনকে বিট করলেন, তারপর বক্স প্রিসিশনে তিনি একদম চমৎকারভাবে গোল করলেন। থার্ড গোলে ভালভের্দে অনেক দূর থেকে আপনাকে পাসটা দিয়েছেন, তিনি কাটব্যাক করে টেনে গোল করলেন। এবং কিলিয়ান এমবাপে কিন্তু এর আগে বলেছিলেন যে যখন তিনি পিএসজিতে খেলতেন, তার লেফট ফ্ল্যাঙ্ক ছাড়া যখন তাকে এই সেন্ট্রালি শুরু করাতেন মরিসিও পচেতিনো, তখন তার এই রোলটা পছন্দ ছিল না। কিন্তু এই লেগের আগে তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল তিনি নাম্বার 9 হিসেবে ওই ফ্রন্ট রোলে কতটা এনজয় করছেন। তিনি বলছেন যে তার ক্যারিয়ারে সবচেয়ে বেশি তিনি এখন এনজয় করছেন এই ফ্রন্ট রোলে। অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে আসলে ভিনিসিয়াস এমবাপে পারবেন কিনা একসঙ্গে, সেটার ফলাফল জবাবটা কিন্তু এমবাপে দিয়েই দিচ্ছেন তার ম্যাচে এই পারফরম্যান্স দিয়ে। থার্ড গোলটাও তো দেখলাম তিনি অলমোস্ট রাইট সাইড থেকে আলটিমেটলি হচ্ছে গিয়ে তিনি গোলটা করলেন। এবং কিলিয়ান এমবাপে তার কাছে সবচেয়ে পছন্দের প্রতিপক্ষ মনে হয় ম্যানচেস্টার সিটি, কারণ ম্যানচেস্টার সিটির এগেইনস্টে পিএসজি এবং রিয়াল মাদ্রিদের হয়ে যে ক্যারিয়ারে তিনি খেলেছেন সবকিছু মিলে 7টা গোল সেই কিলিয়ান এমবাপ্পের কিন্তু হয়ে গেছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে, লিওনেল মেসির সাথে একই সঙ্গে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে। এখন এই মুহূর্তে মনে হয় পেপ গার্দিওলা টিমের বিপক্ষে যে কেউই গোল করতে পছন্দ করবেন। গতকাল দুর্ভাগ্যজনকভাবে ভিনিসিয়াস কিংবা রদ্রিগো গোলটা করতে পারেননি। কিলিয়ান এমবাপ্পে আবার একই সঙ্গে বলছেন যে যেহেতু রাউন্ড অফ 16-এ রিয়াল মাদ্রিদ উঠে গেছে, রিয়াল মাদ্রিদের জন্য অপেক্ষা করছে হয় আপনার আতলেতিকো মাদ্রিদ কিংবা বায়ার লেভারকুজেন। এখন কিলিয়ান এমবাপ্পে চাচ্ছেন আতলেতিকো মাদ্রিদকে, অর্থাৎ একটা মাদ্রিদ ডার্বির জন্য কিলিয়ান এমবাপ্পে অপেক্ষা করছেন। তবে সেটা মাদ্রিদ ডার্বির উত্তাপের জন্য নয়, তিনি বলছেন যে রিয়ালের হয়ে আমি ইতিহাস গড়তে চাই, শেষ 16তে আতলেতিকো পড়লে ভালো, কারণ বাড়তি ভ্রমণের দরকার পড়বে না। অর্থাৎ আপনাকে যে জার্মানিতে লেভারকুজেনে যে খেলতে হবে একটা টাই, সেটা তিনি চাচ্ছেন না, কারণ অলরেডি এমবাপ্পে বলছেন তাদেরকে অনেক বেশি ভ্রমণ করতে হচ্ছে, সেটার চাপটা আসলে রিয়াল মাদ্রিদের উপর পড়ছে। তিনি চাচ্ছেন আতলেতিকো মাদ্রিদের সঙ্গে খেলে অ্যাটলিস্ট মানে ভ্রমণের চাপটা কমাতে, কিন্তু ওইটা হলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর একটা মানে দুই দিকে তখন হচ্ছে গিয়ে বায়ার্ন লেভারকুজেন আরেক দিকে হচ্ছে মাদ্রিদ ডার্বি, সেটা অবশ্য রাউন্ড অফ 16 এর ড্রতেই আসলে ভালোমতো বোঝা যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.